হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? এই 2023 সালের সেপ্টেম্বর মাসে মানে কিছুদিন আগেই একটা ড্রামা রিলিজ হয়েছে। এবং গাইস, ড্রামাটির গল্প এতই সুন্দর, তোমাকে প্রতিটা সময় মুগ্ধ করে দিবে। তো চলো গাইস, আর দেরি না করে আজকের ড্রামার এক্সপ্লেনেশনটা দেখে ফেলি। ড্রামা শুরু হয় আমাদের আজকের এই কাহিনীর হিরোকে দেখিয়ে। তার নাম জিমু এবং সে হিরোইনের বডিগার্ড। আর এই হলো আমাদের হিরোইন, তবে সে ব্লাইন্ড মানে অন্ধ। এবং তার নাম লিনজি, যে একটা ফেমাস লি গ্রুপ কোম্পানির মালিক। জিমো লিনজিকে নিয়ে কোম্পানিতে আসে, কারণ আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই তাকে ডাকা হয়েছে। জিমো কারোর সাথে কলে কথা বলছিল, তখন লিন বলে, তুমি জিসানের সাথে কথা বলছো নাকি? জিমো বলে, হ্যাঁ, জিসান আপনার সাথে কথা বলতে চায়। লিন যখন জিসানের সাথে ফোনে কথা বলে, তখন আমরা জানতে পারি জিসানের সাথে লিনের বিয়ে ঠিক হয়ে আছে। জিসান লিনকে বলে, তুমি দ্রুত এখান থেকে চলে যাও। লিন জিসানের এমন কথা শুনে ভয় পেয়ে যায়, আর জিমুকে বলে শীঘ্রই ভেতরে চলো। জিসান মনে হয় কোনো প্রবলেমে ফেসে গেছে। যখন তারা ভেতরে যাচ্ছিল, তখন ওখানকার বডিগার্ডরা তাদের আটকায় আর বলে, লিন জি, আজকে শেয়ার হোল্ডারের মিটিং চলতেছে, তাই ওখানে বডিগার্ড নিয়ে যাওয়া যাবে না। তখন লিন জিমুকে বলে, তুমি এখানে আমার জন্য অপেক্ষা করো। যাওয়ার আগে জিমু লিনকে একটা নেকলেস পরিয়ে দেয় আর বলে, ভিতরে কোনো সমস্যা হলে নেকলেসের একটা বাটন আছে, ওটা প্রেস করবে। তারপর একটা বডিগার্ড লিনজিকে নিয়ে মিটিং রুমে পৌঁছে দেয়। এখানে আমরা দেখি দুইটা বডিগার্ড জিসানকে ধরে রাখছে। জিসানের আওয়াজ শুনে লিন বলতে থাকে, তুমি কোথায় আছো? আর যখন তাকে খুঁজতে যায়, তখন লিনজি নিচে পড়ে যায়। লিন যখন তার স্টিক খুঁজতেছিল, তখন মেইন শেয়ার হোল্ডার তার নিকটে এসে স্টিকটা দূরে সরায় দেয় আর লিনকে উঠিয়ে চেয়ারের উপরে ধাক্কা মেরে দেয়। এটা দেখে জিসান বলে, প্লিজ লিনকে হার্ট করো না। তখন লোকটি লিনকে বলে, দেখো তোমার ফিয়ন্সি তোমাকে কতটা কেয়ার করে। তখন ওই লোকটি শেয়ার ট্রান্সফার পেপার লিনের দিকে দেয় আর বলে, তোমার বাবা তো মরে গেছে এবং এত বড় কোম্পানি তোমার মতো অন্ধ কিভাবে সামলাবে। এজন্য তুমি চুপচাপ শেয়ার ট্রান্সফার এগ্রিমেন্টে সাইন করে চলে যাও। লিনজি বলে, আমি সাইন করব না। আর তোমার এসব বলার সাহস কিভাবে হয়? এটা আমার বাবার কোম্পানি। তারপর তারা জিসানের উপরে অত্যাচার করে এবং তার মুখে টেপ লাগিয়ে দেয়। তখন লিনের মনে পড়ে জিমু তাকে বলছিল বিপদে পড়লে নেকলেসের বাটন প্রেস করতে, তাই সে সেই বাটন প্রেস করে দেয়। এটা গার্ড দেখে ফেলে আর নেকলেসটি ছিনিয়ে নিতে যায়। ওই সময় লিনের হাত থেকে একটা কালো কাপড় নিচে পড়ে যায়। এটা তার বাবার শেষ নিশানা ছিল, তাই সে জলদি কাপড়টা খুঁজতে শুরু করে। কিন্তু ওই বদমাইশ লোকটি লিনের হাতের উপরে পা দিয়ে উঠে দাঁড়ায়। লিন কষ্টে চিৎকার করতে থাকে। ওদিকে আমরা জিমুকে দেখি, সে জানতে পারছিল ভেতরে লিন বিপদে আছে। সে জলদি করে কোম্পানির ভিতরে প্রবেশ করে আর সব গার্ডরা এসে তাকে বাধা দেয়। তখন আমরা এখানে সেই লেভেলের একটা ফাইট দেখতে পাই। শেয়ার হোল্ডার লিনের ওই কাপড়টা উঠিয়ে জ্বালিয়ে দিতে যায়। লিন কান্না করে আর কাপড়টি জ্বালাতে মানা করে, কিন্তু সে তার কথা শুনে না, কাপড়টি জ্বালিয়ে দেয়। লিন কাপড়টি খুঁজতে থাকে, কিন্তু আগুনে তার হাত পুড়ে যায়। তখন ওই খারাপ লোকটি লিনকে বলে, তোমার মতো অন্ধ মেয়ে যে বাবাকে বাঁচাতে পারলো না, আবার কোম্পানি নিয়ে কি করবে? এরপর একটা গার্ড এসে লিনকে দিয়ে জোর করে কন্ট্রাক্ট পেপারে সাইন করে নিতে যাচ্ছিল। তখনই জিমু সমস্ত গার্ডদের মেরে মিটিং রুমে পৌঁছে যায়। এসেই জিমুকে নিয়ে ওখান থেকে পালাতে থাকে। সমস্ত গার্ড তার পিছু লাগছিল। সুযোগ বুঝে একটা রুমে লিনকে নিয়ে পালিয়ে যায়। বাইরে সমস্ত গার্ডরা তাদের খুঁজতে থাকে। লিন মেয়েটা জিমুকে কিছু বলতে যাচ্ছিল, তখন জিমু তার মুখে হাত দিয়ে বলে, কোনো আওয়াজ করো না। জিমু এমন করাতে লিন কিছু একটা ফিল করে আর তার মনে পড়ে ওই দিন যে লোকটি তার রুমে ঢুকছিল, সেও লিনের মুখে হাত রেখে বলছিল, কোনো আওয়াজ করো না। লিন বলে, তুমি ওই দিন আমার রুমে ঢুকছিলা সেই লোক? জিমু বলে, তুমি এসব কি বলতেছো? তারপর লিন বলে, তুমি ওই লোক যে আমার বাবাকে খুন করেছো। তারপর সে মনে করতে থাকে আর আমরা দেখি লিন সিঁড়ি দিয়ে উঠছিল, তখন সে তার বাবার আওয়াজ শুনতে পায়। জিমু তার বাবাকে বলে, কোনো আওয়াজ করো না, না হয় তোমাকে মেরে দেব। তখন লিন নিচ থেকে বলে, প্লিজ আমার বাবাকে ছেড়ে দাও। তখন জিমু তার বাবাকে ধাক্কা দেয় আর ওখান থেকে পালিয়ে যায়। পুনরায় আমরা বর্তমানে সিন দেখি। লিন মনে করে জিমুই তার বাবার খুনি। এটা ভেবে সে এখানেই সেন্সলেস হয়ে যায়। এরপর আমরা দেখি লিন তার রুমে আসে
আর ঘুমের ভিতরে বলে প্লিজ আমার বাবাকে মেরো না। তখন জিমু বলে মিস লিন আপনি উঠে গেছেন। জিমুর আওয়াজ শুনে লিন বলে তুমি এখানে কি করছো? জিমু বলে ওখান থেকে আসার পর তোমার জ্বর হয়ে গেছিল, এজন্য তোমাকে কেয়ার করছি। এটা বলে সে তার কপালে টাচ করতে গেলে লিন দূরে সরে যায়। জিমু বলে জলদি করে মেডিসিন খেয়ে নাও, তাহলে তুমি ঠিক হয়ে যাবে। লিন বলে না আমি মেডিসিন খাবো না, তুমি এখান থেকে চলে যাও। আচ্ছা মেয়েরা মেডিসিন খাইতে চায় না কেন? ওকে, এখন তুমি তো ভিডিও দেখতেছো, তোমাকেই বলতেছি তুমি মেডিসিনের ভয় পাও নাকি ইনজেকশনের ভয় পাও? কমেন্টস করো, আমি রিপ্লাই দিব। আর সরি গাইজ, তোমরা কিছু মনে করো না, আমি কিন্তু একটু মজা করলাম। তারপর জিমু তার মুখ ধরে জোর করে মেডিসিন ঢুকায় দেয়। আমিও একদিন এভাবে দিব। লিন রেগে আগুন হয়ে বলে তোমার সাহস কেমনে হলো আমার সাথে এমন করার? আমি তোমাকে জব থেকে বাদ দিয়ে দিব। জিমু বলে কোনো লাভ নাই, কারণ তোমার বাবা মারা যাওয়ার আগে আমাকে তোমার বডিগার্ড বানিয়ে গেছে। আর তুমি যদি প্রমাণ চাও তাহলে আমার কাছে অডিও রেকর্ড আছে। লিন তখন কান্না করা শুরু করে দেয় আর বলে তুমি যাই বলো না কেন আমি জানি তুমি আমার বাবার খুন করেছো। জিমু তখন বলে আমি কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি খুন করিনি? লিন তখন মনে করে ওই দিন যখন জিমু তার রুমে ঢুকছিল তখন লিন জোরে চিল্লিয়ে গার্ডদের ডাকতে থাকে। জিমু তাকে চুপ হতে বললেও সে চুপ হচ্ছিল না, তাই সে লিনকে কিস করে নেয়। এটা দেখে সব গার্ড ওখান থেকে চলে যায়, ভাবে মিস লিন তার বয়ফ্রেন্ডের সাথে আছে। পরে অবশ্যই জিমু তাকে কিস করার জন্য সরি বলে, তবে লিনের খুবই রাগ হয়ে গেছিল, তাই সে তার উপরে ছুরি মেরে দেয়। এসব মনে করে লিনজি তাকে বলে তুমি তোমার কাপড় খোলো। এটা শুনে জিমু বলে তোমার বিয়ে ঠিক হয়ে আছে আর তোমার হবু বর এখানে নেই, এজন্য তুমি তোমার বডিগার্ডের সাথে উল্টাপাল্টা কাজ করা তোমার কিন্তু ঠিক হবে না। এসব বলে জিমু তার কোট খুলে ফেলে। তারপর লিন তাকে টাচ করে আর বলে এটাও খুলো। তাই জিমু রাগ করে তার শার্টও খুলে ফেলে। লিনজি তাকে টাচ করতে যাচ্ছিল, তখন সে থেমে যায়। জিমু বলে কি হলো, এখন লজ্জা পাচ্ছ কি জন্য? তখন লিন তাকে টাচ করতে করতে ওই জখমের চিহ্ন খুঁজতে থাকে যেটা সে ওই দিন ছুরি দিয়ে মারছিল। লিন তাকে বলে তোমার হার্টবিট এত তেজ হয়ে গেছে কেন, তুমি কি জন্য এত ভয় পাচ্ছ? জিমু বলে প্রথমবার কোনো মেয়ে আমাকে টাচ করছে, এজন্য এতটুকু নার্ভাস হওয়াটাই স্বাভাবিক। তখন লিন যে টাচ করতে করতে ওই জখমের নিশানা পর্যন্ত পৌঁছে যায় আর বলে এবার তুমি কি বলবে? যদি তুমি ওই লোকটি না হও তাহলে এই জখমের চিহ্ন কিভাবে এলো? তখন জিমু তার হাত ধরে তার শরীরের বাকি জখমগুলোতেও টাচ করায় আর বলে দেখো এতগুলো ক্ষত চিহ্ন আমার শরীরে আছে, আমি একটা বডিগার্ড, এজন্য এমন চোট তো আমার জন্য নতুন না। লিনজি তার হাত সরিয়ে নেয় আর সে তাকে ধাক্কা দিয়ে রুমের বাইরে চলে যায়। অন্যদিকে আমরা লিনের ফিয়ন্সি জিসানকে দেখি, তার সাথে লিনের বান্ধবী ছিল। আর গাইস এখানে আমরা জানতে পারি লিনের বান্ধবীর সাথে লিনের ফিয়ন্সির রিলেশন চলতেছে। আমি তোমাদের একটু বুঝাই বলি, লিনের তো জিসানের সাথে বিয়ে ঠিক হয়ে আছে, তারপরও জিসান লিনের বান্ধবীর সাথে রিলেশন করে আর লিনের বান্ধবীও এটা জানে। সামনে গেলে আরো ক্লিয়ারভাবে বুঝতে পারবো। আর ওই মেয়েটির নাম ইউহি। জিসান ইউহিকে বলে তুমি আমার রুমে কেন আসছো? যদি লিন আমাদের দেখে নেয় তাহলে আমাদের গেম বেজে যাবে। তখন ইউহি বলে সে তো অন্ধ আর সে এত বছর ধরে আমাদের ব্যাপারে জানতে পারলো না, এখন কিভাবে বুঝবে? জিসান বলে মেডিসিন আমি নিজেই লাগিয়ে নিব, তুমি এখান থেকে যাও, না হয় সে সন্দেহ করতে পারে। তখন জিসান আয়নায় দেখে লিন তার রুমে আসতেছে। ইউহি তার বান্ধবীর কাছে ভালো হওয়ার জন্য তাকে বলে তুমি বাইরে আসছো কেন, দেখো তোমার জ্বর এখনো কমেনি। জিসানও ঘাবড়ে যায়, তাই বলে ইউহি আমাকে মেডিসিন দিতে আইছিল। লিন তখন জিসানকে বলে তোমার বেশি আঘাত লাগেনি তো? জিসান বলে তুমি আমার চিন্তা করো না, আমি ঠিক আছি, কিন্তু দেখো এখনো তোমার শরীর ভালো হয়নি, তুমি যে রেস্ট করো। লিন জিসানকে বলে তুমি পুলিশকে কল করো তো। জিসান বলে পুলিশ কেন? লিন বলে তোমার বলছিলাম মনে আছে, যেদিন আমার বাবার মৃত্যু হয়েছিল ওই দিন আমার রুমে কেউ ঢুকছিল আর আমি মনে করছিলাম ওই লোকটি আমার বাবাকে খুন করছিল। আর জানো ওই খুনি আর কেউ না, বরং আমার নতুন বডিগার্ড। যদিও তাকে নিয়ে আমার কাছে কোনো প্রমাণ নাই, কিন্তু তার আওয়াজ এবং তার টাচ সেম ওই লোকটির মতো। আমি আমার বাবার খুনিকে জেলে দিতে চাই। তখন ইউহি আর জিসান দুজন মিলে তাকে বোঝাতে থাকে দেখো পুলিশকে কল করে কোনো লাভ নাই, আর ওই দিন আমরাও চেক করছিলাম
কিন্তু কোনো প্রমাণ পাইছিলাম না যে তোমার বাবাকে কে মারছে, এবং বিনা এভিডেন্সে পুলিশ তো কিছুই করতে পারবে না। জিসান বলে তোমার বডিগার্ড যদি পছন্দ না হয় তাহলে আমাকে বলতে পারো, আমি নতুন কোনো বডিগার্ড রেখে দেব। কিন্তু লিন বলে না, আমি যত সময় পর্যন্ত তার কাছ থেকে প্রমাণ বের না করতে পারবো তত সময় তাকে এখান থেকে যেতে দিব না। জিসান তখন তাকে পাম মারে আর বলে, দেখো আমি সর্বদা তোমার সাথে আছি, তুমি কোনো চিন্তা করো না। ইউহিও ঢোপ মারে, বলে তুমি চিন্তা করো না। তখন লিন বলে, আমি অনেক লাকি, কারণ আমার নিকট তোমরা দুজন আছো। তবে তারা দুজন তলে তলে বসে পানি খাচ্ছে এটা তো লিন জানে না। অন্যদিকে আমরা জিমুকে দেখি, সে একটা সিক্রেট রুমে যেয়ে লকারের ভিতর থেকে কিছু ডকুমেন্ট খুঁজতেছে। ঠিক ওই সময় ওই রুমে লিনও চলে আসে। তখন জিমু সাইলেন্টলি তার থেকে দূরে সরতে থাকে। লিন উপরে কিছু খুঁজতেছিল, তখনই তার উপরে একটা বই পড়তেছিল। সময় মতো জিমু বইটা ধরে নেয়, তো লিন ভয় পেয়ে যায় আর বলে, তুমি আসো এখানে, তুমি আওয়াজ করছো না তো কি হয়েছে, আমি চিনতে পারছি তোমাকে। কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি শিওর তুমি আমার বাবাকে খুন করছো। জিমু তখন বলে, মনে করো আমি তোমার বাবাকে খুন করছি, কিন্তু তুমি আমাকে দেখে ভয় পাও না? লিন বলে, আমি তোমাকে ভয় পাবো কেন, বরং আমি তোমার বিপরীত প্রমাণ জোগাড় করব এবং তোমাকে পুলিশে দিয়ে দিব। তখনই ওই রুমে জিসান আর ইউহিও চলে আসে। তখন লিন বলে, জিসান তুমি ঠিক সময় চলে আসছো, তুমি বইয়ের পাশে রাখা ওই ক্যামেরাটা দাও তো। আর ক্যামেরার কথা শুনতেই জিসান আর ইউহি ভয় পেয়ে যায়। তারপর জিমু ওখান থেকে ক্যামেরাটা উঠিয়ে লিনের হাতে দেয় আর বলে, এটা। লিন জিমুর হাতে টাচ করে আর বলে, তোমার হাত এত ঠান্ডা, তার মানে তুমি খুবই ভয় পাচ্ছ। জিমু বলে, তুমি একটু বেশি ভাবতেছ, আমার হাত সর্বদা এমনই থাকে। তারপর লিন ক্যামেরা থেকে একটা চিপ বের করে তার ফিয়ন্সি জিসানের কাছে দিয়ে দেয় আর বলে, এটা চেক করে দেখো, এটাতে কোনো প্রমাণ থাকতে পারে। আর এটা দেখো আমার বাবাকে কে মারছে, আর বিশেষ করে দেখো এই ভিডিওতে জিমু আছে কিনা। তখন লিনের বান্ধবী এসে ওই চিপটা নিয়ে নেয় আর বলে, আমি চেক করে তোমাকে জানাচ্ছি। তারপর ইউহি রুমে এসে ওই চিপের ভিতর থেকে কিছু ভিডিও ক্লিপ ডিলিট করে দেয়। তখন আমরা একটু একটু বুঝতে পারি লিনের বাবার হত্যার পিছনে জিসান এবং ইউহির হাত থাকতে পারে। সেটা আমরা সামনে জানতে পারবো। এত সময় যেসব কলিজার টুকরারা ভিডিওটা দেখতেছো, তোমরা কি একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার এক্সপ্লেনটা শুরু করি। তারপর সবাই মিলে একসাথে বসে ওই ভিডিও ক্লিপগুলো দেখে। জিসান আর ইউহি লিনকে বলে, দেখো এটাতে এমন কোনো ভিডিও নাই, তুমি শুধু শুধু উল্টাপাল্টা ভাবতেছো। তোমার বাবার মৃত্যু অ্যাক্সিডেন্টলি হয়েছিল, তোমার বাবাকে কেউ হত্যা করেনি। জিসান লিনকে বলে, তুমি মনে করে দেখো তো আর কোথাও ক্যামেরা লাগানো আছে কিনা, তাহলে আমরা সেটাও চেক করে দেখতে পারবো। কিন্তু লিন বলে, না, আর কোথাও ক্যামেরা লাগানো নাই। এটা শুনে জিসান তো মনে মনে অনেক খুশি হয়। রাত্রে জিসান চুপি চুপি ইউহির ওখানে আসে আর বলে, ওই কার্ডটা আমাকে দিয়ে দাও। ইউহি বলে, তুমি টেনশন করো না, যেটা ডিলিট করার ছিল আমি সেটা ডিলিট করে দিছি। তারপরও সে তার থেকে কার্ডটি নিয়ে নেয়। তখন ইউহি বলে, মনে হয় তুমি আমাকে বিশ্বাস করো না। জিসান বলে, না, আমি তোমাকে সব থেকে বেশি বিশ্বাস করি। এখানে অন্যদিকে আমরা জিমুকে দেখি, সে বাসায় যায় আর ওখানে সে তার ফ্রেন্ডকে বেঁধে রেখে গেছিল। তার ফ্রেন্ড বলে, তুমি যদি আজকে এখানে না আসতে তাহলে আমি না খেয়ে মরে যেতাম। জিমু বলে, তুমি আমাকে বাধা না দিলে তোমাকে এসব করতাম না। তখন তার ফ্রেন্ড বলে, আমি জানি লিনের বাবা তোমার শত্রু, আর তুমি তার মেয়ের বডিগার্ড সেজে গেছিলা, তুমি কি করতে চাও? জিমু বলে, তুমি চিন্তা করো না, তোমার আইডি কার্ড ইউজ করে আমি খারাপ কিছু করব না। এখানে আমরা জানতে পারি লিনের আসল বডিগার্ড হলো জিমুর এই বন্ধু, কিন্তু জিমু তার বন্ধুর আইডি ব্যবহার করে লিনের বডিগার্ড হয়ে থাকছে কোনো একটা কারণে। সেটা পরে ক্লিয়ার হয়ে যাবে। জিমুর ফ্রেন্ড তাকে বলে, তুমি যে ডকুমেন্ট খুঁজতে গেছিলা ওটা তুমি পাইছো? জিমু বলে, না, ওই ডকুমেন্ট অন্য কোথায় দিয়ে দিছে। জিমুর ফ্রেন্ড তখন তাকে বলে, তুমি এখন কি করবা? লিনের বাবাও তো মারা গেছে, এখন ওই ডকুমেন্ট তুমি তোমার বাবাকে কিভাবে দিবে এবং তোমার কোম্পানির ইনসাফ কিভাবে করবে? জিমু কিছু সময় ভেবে বলে, আরও কিছুদিন তোমার আইডি ইউজ করে লিনের গার্ড হয়ে থাকতে হবে। লিনের বাবা সব থেকে লিনকে ভালোবাসতো, তার মানে লিন অবশ্যই জানে ওই ডকুমেন্টস কোথায় আছে। কিন্তু ওই মেয়েটি তার বাবার খুনি ভেবে আমার উপরে এখনও রেগে আছে, এজন্য তার সাথে কিছুদিন থেকে তার বিশ্বাস জিততে হবে।
যাতে করে সে আমাকে বিশ্বাস করে সবকিছু বলতে পারে। এটা বলে জিমু জলদি করে ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে যখন লিনের ঘুম ভাঙে তখন জিমু তার হাতে সাদা গোলাপ দিতে যায়। যখন লিনের হাত জিমুর হাতে লাগে তখন জলদি করে সরিয়ে নেয় আর বলে, তুমি আমার রুমে কি করতেছো? এখনই এখান থেকে বাইরে যাও। জিমু বলে, কালকে তোমরা সবাই মিলে ক্যামেরায় রেকর্ড হওয়া ভিডিও দেখছিলাম, তার ভিতরে তো আমি ছিলাম না, তাহলে তুমি এখনো আমাকে অবিশ্বাস করছো কেন? লিন বলে, আমি কখনো তোমার উপর বিশ্বাস করব না, কারণ আমার ধারণা কখনো ভুল হতে পারে না। আমি জানি তুমি আমার বাবাকে মারছো। তখন জিমু বলে, তুমি সত্যিই একটু বেশি বুঝো। তুমি চোখে দেখতে পাও না, তবে কমসে কম মন দিয়ে তো সবকিছু ভাবার চেষ্টা করতে পারো। এটা বলে সে তাকে উঠাতে যায়। তখন লিন বলে, তুমি কি করছো? জিমু বলে, তোমাকে ব্রেকফাস্ট করার জন্য নিয়ে যাচ্ছি। লিন বলে, এটার কোনো দরকার নাই, আমি নিজেই চলে যাব। তারপর সে নিজে উঠতে যাচ্ছিল, কিন্তু সে পড়ে যায়। তখন জিমু তাকে ধরে ফেলে। তারপর লিন ব্রেকফাস্ট করার জন্য বাইরে আসে। বাইরে তার বান্ধবী ইউহিও ছিল। ইউহি তাকে বলে, জিসান কোম্পানিতে গেছে জরুরি একটা কাজে, আর তোমার শরীরও ভালো না, এজন্য আমি 2 দিন তোমার বাসায় থেকে তোমাকে খেয়াল রাখবো। এটা শুনে লিন বলে, তুমি কত ভালো, আমি খুবই খুশি, কারণ আমার কাছে তোমার মতো ফ্রেন্ড আছে। তবে লিন জানে না তলে তলে ইউহি তার বাস ঢুকায় দিচ্ছে। তারপর ইউহি জেনে বুঝে গরম ব্রেকফাস্ট তার দিকে এগিয়ে দেয়। জিমু এটা দেখে জলদি করে লিনকে বাঁচিয়ে নেয় আর তাকে বলে, এখনো এটা গরম, যখন ঠান্ডা হবে তখন খেও। তবে এটাতে ইউহির খুবই রাগ হয় যে জিমু তাকে বাঁচিয়ে নিয়েছে। তারপর সে ভাবতে থাকে, জিসান তাকে বলে গেছে এই বডিগার্ড লিনের বাবা রাখছিল। যদি বডিগার্ড সবকিছু জেনে যায় তাহলে এই বডিগার্ড আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। তবে কি জেনে যায় এটা আমাদের এখনো দেখানো হয়নি। একে বাসা থেকে তাড়াতে হবে, এজন্য তুমি আজকে একটাই কাজ করবা, বডিগার্ডকে বাইরে পাঠিয়ে দিবা। ইউহি এসব ভাবার পর লিনকে বলে, আমাদের কাজের বুয়া কালকে হঠাৎ রিজাইন করে দিয়েছে, জানি না তার কি হয়েছে। লিন বলে, এতদিন ধরে আমার বাসায় কাজ করছে, কোনো কিছু হয়েছে কিনা তার সাথে কি জানি। লিন বলে, আচ্ছা ওই কাজের বুয়ার বাসার ঠিকানা দিতে পারো, আমি যে তার সাথে কিছু কথা বলতে চাই। তারপর ইউহি বলে, ঠিক আছে, আমি ফোন করে শুনতেছি। লিন বলে, তুমি ওই ঠিকানা জিমুর ফোনে পাঠিয়ে দাও, আমি জিমুর সাথে আন্টির বাসায় যাব। তারপর লিন জিমুকে বলে, তুমি কি আমার সাথে যাবে? জিমু বলে, আমি তোমার বডিগার্ড, অবশ্যই তুমি যেখানে যাবে আমিও ওখানে যাব। তারপর লিন বলে, ঠিক আছে, আমাকে হেল্প করো, আমাকে নিয়ে চলো। এরপর জিমু আর লিন কারে বসতে যায়। তখন জিমু লিনকে হেল্প করতে যায়। লিন বলে, আমি নিজেই বসতে পারবো, আমি দেখতে পাই না, তবে আমি ইউজলেস না। এটা বলে লিন বসতে যায়। তখন সে মাথায় আঘাত পায়। তারপর জিমু তাকে উঠিয়ে সিটে বসায়। যখন সে তার সিট বেল্ট লাগাতে যায় তখন লিন বলে, তুমি কি করছো? জিমু বলে, এত বেশি বুঝো কেন, আমি শুধুমাত্র বেল্ট লাগাচ্ছি। আর শোনো, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। এই নাও, তুমি মিল্ক পান করে নাও, আমি দেখছিলাম তুমি ঠিকমতো ব্রেকফাস্ট করছিলে না। তখন লিন বলে, তোমাকে আমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। জিমু বলে, আমিও তোমার খেয়াল রাখতে চাই না, কিন্তু তোমার বাবা এত টাকা দিচ্ছিল বডিগার্ড হওয়ার জন্য, এজন্য এসব করতে হচ্ছে। তারপর তারা কারে বসে ওখান থেকে চলে যায়। আন্টির বাসার একটু দূরে তারা ট্রাফিকে ফেসে যায়। লিন বলে, কার এখানে রেখে দাও, আমরা এইটুকু হেঁটেই যাব। যখন তারা দুজন রোড ক্রস করছিল তখন লিন বলে, তোমার কাছে এখন বড় সুযোগ আছে। সামনে গাড়ি আসছিল, জিমু তাকে পিছনে টেনে নেয়। লিন বলে, তোমার কাছে বড় সুযোগ, তুমি আমাকে ধাক্কা দিয়ে গাড়ির নিচে দিয়ে দাও, দেখো তোমার উপর কেউ সন্দেহ করবে না, আর আমার বাবাকে তুমি খুন করছো এটা থেকেও বেঁচে যাইবা। জিমু বলে, আচ্ছা, তুমি আমাকে টেস্ট করার জন্য কার থেকে নেমে হাঁটার প্ল্যান করছো তাই না? লিন বলে, এখনই আমরা বুয়ার বাসায় পৌঁছে যাব। তোমার ভয় লাগছে না? বুয়া তো বাবার খুনের দিন বাসায় ছিল, তোমাকে খুন করতে দেখেও ফেলতে পারে। জিমু বলে, তুমি বলতে চাচ্ছ আন্টি সবকিছু বলে দিবে? তবে আমি যদি খুনি হতাম তাহলে আমি তোমাকে আন্টির কাছে কেন নিয়ে যেতাম, এটা একবারও ভাবলে না? জিমু দেখে লিন সবকিছু রেকর্ড করছে। জিমু বলে, আচ্ছা, তুমি তাহলে এভিডেন্স কালেক্ট করছো? জিমু বলে, তুমি মন দিয়ে ভাবো, আমি যদি তোমাকে মারতে চাইতাম তাহলে আমার নিকট বহু সুযোগ ছিল, আর তুমি তো অন্ধ, তুমি কিছুই করতে পারতে না। আর একটা কথা মন দিয়ে শোনো, আমি কোনো খুনি না। ওদিকে আমরা ইউহিকে দেখি, সে লিনের এঙ্গেজমেন্ট আংটি পরে দেখে আর মনে মনে বলে, কিছুদিন পর সবকিছু আমার হয়ে যাবে।
এদিকে তারা দুজন বুয়ার বাসায় পৌঁছে যায়। জিমু তাকে বলে আমার কিছু ডাউট হচ্ছে, তুমি এখানে দাঁড়াও, আমি ভিতরে দেখে আসি। তারপর জিমু লিনকে ওই নেকলেসটি দেয় আর বলে বিপদে পড়লে বাটন প্রেস করে দিও। তারপর সে ঘরে প্রবেশ করে আর দেখে রুমের ভিতরে কিছু গুন্ডা পালিয়েছিল এবং তারা জিমুর সাথে ফাইট করতে শুরু করে। ওদিকে লিন বাইরে দাঁড়িয়েছিল, তখনই পিছন থেকে কিছু গুন্ডা এসে তাকে কিডন্যাপ করে নেয়। তারপর তাকে বাইরে নিয়ে যায় আর বলে তোমার ফিয়ন্সের কাছে আমরা বহু টাকা পাই, আর তুমি তো এত বড় কোম্পানির মালিক, তুমি আমাদের টাকা পরিশোধ করো। লিন বলে তোমরা কি করতে চাচ্ছ? তখন লোকটি বলে আচ্ছা তুমি জানো না আমরা তোমার সাথে কি করব। অন্যদিকে জিমু ওই গুন্ডাদের বলে তোমাদের এখানে কে পাঠিয়েছে। তারপর জিমু বাইরে আসলে দেখে জিমুর নেকলেস ওখানে পড়ে আছে। পরে জিমু জলদি লিনকে খুঁজে নেয় আর গুন্ডাদের সেই লেভেলের পিটানি দেয়। লিনকে বলে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কাছেই আছি। এক গুন্ডা লিনকে চাকু মারতে যায়, কিন্তু জিমু তাকে বাঁচিয়ে নেয়। তবে জিমুর পিঠে ওই চাকু এসে লাগে। তারপর জিমু ফাইট করে সবাইকে ফেলে দেয়। তখন লিনের হাত জিমুর জখম স্থানে লাগে আর বলে তোমার তো বহু বড় জখম হয়ে গেছে। আর এটা ভেবে লিনের মাথা ঘুরে আর সে সেন্সলেস হয়ে পড়ে। জিমু তাকে জলদি করে উঠিয়ে নিয়ে যাচ্ছিল আর বলছিল আমি তোমার কিছুই হতে দিব না। অন্যদিকে জিসান ইউহিকে কল করে আর জিসান বলে জিমু আর লিন গুন্ডাদের হাত থেকে বেঁচে গেছে। এটাতে আমরা বুঝতে পারি ইউহি আর জিসান মিলে জিমু এবং লিনকে খুন করার প্ল্যান বানিয়েছিল। তারা বেঁচে গেছে এটা শুনে ইউহি ঘাবড়ে যায়। এদিকে জিমু লিনকে নিয়ে বাসায় পৌঁছে যায়, তাকে কার থেকে বের করে। ওই সময় জিসানও চলে আসে আর জিমুকে বলে তুমি তার বডিগার্ড, তুমি তাকে হসপিটালে নিয়ে যাওনি কেন? মানে খুন করার প্ল্যান নিজে করে আবার ভালো হওয়ার নাটক করতেছে। তখন জিমু বলে মিস লিন হসপিটালে যেতে চায়নি আর জিসান লিনকে নিয়ে যায়। লিন আস্তে আস্তে জিসানকে বলে জিমু আঘাত পাইছে। রাত্রে আমরা দেখি জিসান ইউহির উপরে রাগ দেখায়। জিসান বলে আমি তোমাকে বলছিলাম শুধু জিমুকে ওখানে পাঠাবে, তুমি লিনকেও পাঠিয়েছো কেন? যদি তার কিছু হয়ে যেত তাহলে আমাদের সব প্ল্যান খারাপ হয়ে যেত। তখন ইউহি বলে আমি লিনকে ছাড়া জিমুকে পাঠাবো কি করে? জিসান বলে আমি ভাবিনি জিমু লিনের জন্য এত কিছু করবে। এটা তো সত্যি আমাদের রাস্তার কাটা হয়ে দাঁড়াচ্ছে। ইউহি বলে ভয় পাওয়ার কিছু নাই। লিন জিমুকে তার বাবার খুনি হিসাবে সন্দেহ করে, আমরা তার সন্দেহকে বাড়িয়ে দেব, তাহলে লিনের সমস্ত খেয়াল জিমুর উপরে থাকবে আর কোম্পানির দিকে খেয়াল রাখার সময় পাবে না। তারপর আমরা আমাদের পরের প্ল্যান শুরু করে দিব। এরপর সে তার হাতে লিনের এঙ্গেজমেন্ট রিং দেখে, তাকে বলে তুমি এটা পরছো কেন, যদি কেউ জানতে পারে? ইউহি বলে সে তো অন্ধ, সে কিভাবে জানতে পারবে। পরের দিন সকালে আমরা দেখি জিমু শুয়ে আছে। তখন লিন তার জখম স্থানে টাচ করে আর তার টাচ করার কারণে জিমু উঠে যায়। লিন বলে তুমি খুব ব্যথা পাইছো তাই না, এজন্য আজ থেকে তুমি এখানে থাকবা আর আমি ভিতরের রুমে থাকবো। জিমু বলে তুমি ঠিক আছো তো? লিন বলে আমি ভয় পেয়ে গেছিলাম কারণ তোমার অনেকটা কেটে গেছিল। জিমু বলে চিন্তার কোনো প্রয়োজন নাই, আমার কিছুদিনের ভিতরে ঠিক হয়ে যাবে। লিন বলে কাল তুমি আমার কাছে ছিলে, না হয় আমার কি যে হয়ে যেত। জিমু বলে টেনশন করো না, আমি দ্বিতীয়বার এমন কিছু হতে দিব না। লিন বলে আমার প্রোটেক্ট করা তোমার দায়িত্ব, কিন্তু কাল তো তুমি তোমার জানের বাজি লাগিয়ে আমাকে বাঁচিয়েছো, এজন্য থ্যাঙ্কস। এটা শুনে জিমু অবাক হয় আর বলে তুমি এত ভালোভাবে আমার সাথে কথা বলছো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। কাল মর্নিংয়েও তুমি আমাকে তোমার বাবার খুনি বলছো। তখন লিন বলে তুমি আমার জান বাঁচিয়েছো, আমি তোমার জন্য গ্রেটফুল, কিন্তু এটাতে এটা প্রমাণ হয় না যে তুমি আমার বাবাকে মারোনি। জিমু বলে এখনো তুমি আমাকে বিশ্বাস করো না তাহলে? লিন বলে সময় মতো মেডিসিন নিও, এটা বলে সে চলে যায়। তারপর সে জিমুর নেকলেস টাচ করে তার ব্যাপারে ভাবতে থাকে। জিমুর কাজ কাম তো খারাপ মনে হচ্ছে না, আর কালকে তো আমার জানও বাঁচিয়েছে। এসব ভাবতে ভাবতে বলে তার উপর কি আমার বিশ্বাস করা ঠিক হবে? জিমু রেস্ট করছিল, তখনই তার নিকটে তার ফ্রেন্ড চলে আসে। তাকে দেখে জিমু বলে তুমি এখানে আসছো কেন? তখন তার ফ্রেন্ড বলে তুমি আঘাত পাইছো তাই দেখতে আসছি। জিমু বলে আমার কিছু হয়নি, তুমি এখান থেকে চলে যাও। তখন তার ফ্রেন্ড বলে আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসছি, তুমি এখান থেকে চলো, তোমার বড় বিপদ হতে পারে। দেখো 2 বছর আগে ওই মেয়েটির কার অ্যাক্সিডেন্ট হচ্ছিল আর তুমি তার যান বাঁচানোর জন্য বোমায় ব্লাস্ট হয়ে প্রায় মরেই গেছিলা, আর আজও তুমি ওই মেয়েটির যান বাঁচানোর জন্য আঘাত পাইছো। তুমি এখান থেকে চলো, এখানে তোমার বিপদ থাকতে পারে, আর এসবের জন্য আমি তোমাকে এখানে থাকতে দিব না। তখনই ওখানে লিন চলে আসে
আর তাকে দেখে তারা দুজনই চুপ হয়ে যায়। লিন এসে জিমুকে বলে, তুমি কি করতেছো? জিমু বলে, কিছু না, তুমি এখানে কি জন্য আসছো? তোমার রেস্ট করা উচিত। এটা বলে জিমু লিনকে রুমে নিয়ে যায় আর তার ফ্রেন্ডকে ইশারা করে এখান থেকে চলে যেতে বলে। জিমুর ফ্রেন্ড ভাবে এভাবে জিমুকে এখানে রাখা ঠিক হবে না। পরের দিন সকালে জিমু লিনকে নিয়ে ব্রেকফাস্ট টেবিলের নিকটে নিয়ে যায়। তারপর সে তার হাত ধরতে গেলে লিন বলে, তুমি কি করতেছো? জিমু বলে, আমি তোমাকে খাওয়া শেখাচ্ছি। লিন বলে, তোমার শেখানোর প্রয়োজন নাই, আমি নিজেই করতে পারি। জিমু বলে, তুমি যদি নিজেই করতে পারতা তাহলে কালকে গরম খাবারে হাত দিয়ে হাত পুড়িয়ে ফেলতে না। তারপর জিমুর তার দেখে মায়া লাগে এবং তার হাত ধরে সমস্ত খাবারের পজিশন তাকে শিখিয়ে দেয়। তারপর লিন নিজেই টাচ করা শিখে ফেলে আর খুশি হয়ে জিমুকে বলে, দেখো আমি এটা করতে পারছি। তখনই ওখানে বুয়া আসে আর লিনকে বলে, জিসান আপনার বাবার দাফনের তৈরি করছে, এজন্য আপনি এসে তাকে হেল্প করতে পারেন। আসলে এতদিন ধরে তার বাবার দাফন হয়নি, কারণ খুনের ইনভেস্টিগেশন চলছিল। তবে মেডিকেল রিপোর্টে তেমন কোনো ক্লু পাওয়া যায়নি। জিসান বলে, তোমার বাবার খুন হওয়ার মতো এভিডেন্স পাওয়া যায়নি, এজন্য শীঘ্রই করে তাকে দাফন করলে তোমার বাবার জন্যই ভালো হবে। লিন বলে, ঠিক আছে, আজই দাফন করে দাও। এটা শুনে জিসান তো অনেক খুশি হয়ে যায় আর জিমুর নজর তার উপরে পড়লে সে একটু ঘাবড়ে যায়। তারপর লিনকে সিলেক্ট করতে বলে তার বাবার কোথায় দাফন করা হবে। জায়গা সিলেক্ট করতে জিমু তাকে হেল্প করে। সে সমুদ্রের পাশের একটা জায়গা সিলেক্ট করে। লিন বলে, ওখানে সিনারি খুবই সুন্দর নাকি? জিমু বলে, হ্যাঁ। রাত্রে আমরা দেখি লিন তার বাবার ফটো ধরে কান্না করছিল। তখনই জিমু ওখানে এসে লিনকে কান্না করতে দেখে আর তারও মন খারাপ হয়ে যায়। তারপর লিনকে কি একটা দিয়ে বলে, দাফন করার পর এটা খাইতে হয়। লিন বলে, তুমি দেখি দাফনের ব্যাপারে খুব ভালোই জানো। জিমু বলে, হ্যাঁ, কারণ আমি আমার বাবার দাফন নিজেই করছিলাম। লিন বলে, তোমারও ওই দিন খুবই কষ্ট হয়েছিল তাই না? জিমু বলে, আমার মনে আছে, যেদিন বাবা মারা গেছিল ওই দিন বহু লোক আমার বাবার কাছে টাকা চাইতে আইছিল। বাবা অনেক ঋণী ছিল, তারা এসে মরা বাবাকে অনেক গালাগালি করতেছিল। এসবের জন্য আমার মাও কোমায় চলে গেছিল। এসব কিছু আমি কখনোই ভুলতে পারবো না। লিন বলে, তোমার বাবার মৃত্যু কিভাবে হয়েছিল? তখন জিমু মনে করতে থাকে আর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিমুর বাবা তাদের সমস্ত প্রপার্টি আর সমস্ত টাকা ইনভেস্টমেন্টে লাগিয়ে দিছিল। তার পুরা বিশ্বাস ছিল তার ফ্রেন্ড তাকে ধোকা দিবে না। তবে এমনটা হয়েছিল না, তার ফ্রেন্ড তাকে ধোকা দিয়ে দিছিল। এজন্য জিমুর বাবার কোম্পানি বন্ধ হয়ে গেছিল। একদিন জিমু জানতে পারে তার বাবা বিল্ডিংয়ের উপর থেকে লাফ দিয়ে সুইসাইড করে মারা গেছে। এত সময় ধরে এসব সে কল্পনা করছে, কিন্তু লিনকে বলে না। বলে, আমার বাবার মৃত্যুর ব্যাপারে জানতে হবে না। তবে গাইস, সেখানে জিমুর কথা ভেবে মনে হলো জিমুর বাবার বন্ধু মনে হয় লিনের বাবা ছিল। সামনে গেলে কি হয় দেখি। তারপর লিন জিমুকে বলে, বাবার দাফনের জন্য ভালো জায়গা সিলেক্ট করার জন্য থ্যাঙ্কস। তারপর সে কান্না করতে করতে স্যুপ খাচ্ছিল। তাকে দেখে জিমু ভাবতে থাকে, জিসান লিনের বাবার দাফন জলদি করে দিল। হয়তো সেই তার বাবাকে মারছে আর মেয়েটি এখন একা হয়ে গেছে, সে নিজেকে কিভাবে বাঁচাবে। লিন কান্না করতে করতে বলে, যাই হয়ে যাক না কেন, আমি আমার বাবার খুনিকে খুঁজে বের করব। এটা শুনে জিমু বলে, আমার উপর তোমার সন্দেহ নেই? লিন বলে, এমনটা কখন বললাম? জিমু খুশি হয়ে যায়, কারণ লিন তার উপর বিশ্বাস করা শুরু করছে। তারপর আমরা দেখি বুয়া তার নিকটে আসে আর তাকে বলে, বাইরের একটা লোক এসে তোমাকে এই পেন ড্রাইভটা দিতে বলছে। আর সে বলছে জিমু আসলে জিমু না, পেন ড্রাইভ দেখলে আপনি সবকিছুই জানতে পারবেন। তারপর লিন ইউহির রুমে যায় আর তাকে ড্রাইভটা দিয়ে বলে, এটাতে কি ইনফরমেশন আছে দেখো তো। ইউহি বলে, এটাতে তোমার বডিগার্ডের ইনফরমেশন আছে। এটাতে লেখা তোমার বডিগার্ডের নাম জো এবং তার কোমরে একবার বড় অপারেশন হয়েছে। এসব শুনে লিন তো শকড হয়ে যায় আর জিমুর ব্যাপারে চিন্তা করতে থাকে। গাইস, তোমরা চিন্তা করো না, এই ড্রামাটা এই পর্যন্তই বের হয়েছে। প্রতিদিন একটা করে পর্ব আসতেছে। আমি প্রতিদিন একটা একটা করে পর্ব এক্সপ্লেন করে দেওয়ার জন্য চেষ্টা করব। এটা কিন্তু 5টা পর্ব এক্সপ্লেন করছি। জানি না এই ড্রামাটার কতটা পর্ব রিলিজ হবে, তবে আশা করি বেশি দিন লাগবে না, 1 সপ্তাহের ভিতরে ড্রামাটা শেষ হয়ে যাবে। তবে কমেন্টের কথা মনে আছে তো? মেডিসিনের ভয় পাও নাকি ইঞ্জেকশনের ভয় পাও বলে যেও কিন্তু। আর লাইক আর সাবস্ক্রাইব করতে জন্য ভুলে যাও না। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওর এক্সপ্লেনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।